Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel, MSI Vlogs. ওমা রাস্তা দেখি বন্ধ। Extreme 125 আজকে আমরা চালাবো। Extreme 125 চালাবো এর মানে না যে আমরা Extreme 125 নিয়েই পড়ে থাকবো, ব্যাপারটা অমন না। হঠাৎ করে বাইকটা যখন পাওয়ার দিছি তখন দেখলাম নিচে অনেক কিছু জ্বলতেছে। ছোট্ট একটা মিটারের মধ্যে ইনফরমেশনের কোনো অভাব রাখে না। ABS ব্লিঙ্ক করতেছে। এইখানে যদি এটা দিই, এটা দিলে দেখেন আরেকটা জিনিস ব্লিঙ্ক করতেছে। তেলও ব্লিঙ্ক করতেছে, কারণ তেল খুব একটা নাই। নিউট্রাল, সাইড স্ট্যান্ড, ইঞ্জিন চেক লাইট। তারপরে এটা কি? এটা পেট্রোল পাম্পের সিগন্যাল। এখানেও পেট্রোল পাম্পের সিগন্যাল, বাবা দুই জায়গায় দিচ্ছে। এখানে কিলোমিটার ওরও দেখাইতেছে, এখানে ঘড়ির টাইম, এখানে উঠে হচ্ছে স্পিড, এখানে হচ্ছে RPM। অ্যান্ড বাইকটা নিলাম হচ্ছে বাইক ফেরি থেকে। আজকে এই বাইক চালাতে ইচ্ছে হয়েছে। এছাড়াও বাইক ফেরিতে দেখলাম এক্সট্রিমের বিশাল কালেকশন আছে, সব কালারের সবগুলো এক্সট্রিমই আছে। এখানে যেমন রেড, ব্লু অ্যান্ড ব্ল্যাক। অ্যান্ড বাইরে এখানে হচ্ছে আবার আরেকটা ব্ল্যাক, যেটা আমি নিয়ে বের হইলাম। এই বাইকটাকে যদিও আমরা ব্ল্যাক বলি, বাট এই বাইকটার কালারটা কিন্তু আসলে গ্রে। এই দুই সাইড হচ্ছে ব্ল্যাক অ্যান্ড এইখানে, বাট মেইন ট্যাঙ্ক কিন্তু গ্রে। ওইভাবেই আসলে ধরে যে কালারটা পপুলার ওইটার হিসাবেই ধরা হয় আর আসলে বাইকের কালার। অ্যান্ড বাইকটার হাইট কীরকম এখান থেকে নামতে গেলেই বোঝা যাবে বেঁচে যায় কি না। ফার্স্টে এই বাইকটা নিয়ে একটু কথা বলি, দেন হচ্ছে আমরা ওই সমস্ত বাইক নিয়ে কথা বলবো যে সমস্ত বাইকগুলা খুব তাড়াতাড়ি আমরা বাংলাদেশে পাচ্ছি। না, নিচে বাজে না, বেশ উঁচুই আছে এখনও। আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এই বাইকটা একটু থামাইতে হবে দেখাইতে হইলে। ওরে, হিরোর দোকানের সামনে হিরোর বাইক নিয়ে আমি এক হিরো এসেছি। এই বাইকটা খুব অল্প দিনেই সাইড স্ট্যান্ড বাঁকা হয়ে যায়, আনতেই বাঁকা হয়ে যায় বলতে গেলে, অনেক কাত হয়ে থাকে বাইকটা। আচ্ছা, এই যে এই জিনিসটা অনেকে লাগায় না পেছনে যাতে কাদা না ছিটে, এই জিনিসটা লাগাবেন না। এগুলা যারা বিক্রি করে তাদের যদিও ব্যবসায় লালবাতি জ্বালাইতেছি, এটার কারণে ইঞ্জিনের নিচের অংশটায় বাতাস লাগে না, আবার এদিক দিয়ে বাড়ি খায়া বাতাসটা উপরের দিকে উঠে যায়, ওইখানে ঢুকতেও বাধাগ্রস্ত হয়। মানে ইঞ্জিনটা হিট বেশি হবে যদি আপনি এই জিনিসটা ব্যবহার করেন। তারপরেও অনেক সময় অনেক কিছু বিসর্জন দিই আমরা কাদা থেকে বাঁচার জন্য। অনেক সময় দেখা গেছে যে আমরা চিন্তা করি না কাদা থেকে বাঁচি, ইঞ্জিন গরম হইলে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবারে বাবা, শুরুতেই বাধা, যাক কুসংস্কার এগুলা, না দেখে টান দিছি, বাধা তো খাবই। এই বাইকের সবচেয়ে খারাপ যে ব্যাপারটা ছিল, এটা লুকিং গ্লাস। এটা আমি সবসময় বলি, এটার অ্যাডজাস্টমেন্ট করাটা যাক মোটামুটি এখন বুঝি যে আসলে অনেক জোরে দেওয়া লাগে। আগে মনে হতো যে ভাঙ্গে যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকটা হালকার মধ্যে ভাই, বাইকটার মধ্যে যে পাওয়ার ভাই, পিছনের ব্রেক ধরছি পরে চাক্কা পিছলায় গেছিলো। মানে কেন পিছলায় গেছিলো জানেন? কারণ হচ্ছে এটা ড্রাম ব্রেক। কারণ বাইকটা অনেকদিন পরে ছিল, প্রথম অবস্থায় একটু ব্রেক হার্ড হবে, এটা স্বাভাবিক। যে কোনো বাইক যদি অনেক দিন পরে থাকে, শোরুমে হোক, বাসায় হোক বা যেখানেই হোক, সে বাইকটা চালাতে গেলে ফার্স্টে একটু জেন্টলি রাইড করবেন। বেশি হার্ড রাইড করতে গেলে কিন্তু খবর আছে, বিভিন্ন জিনিস অতিরিক্ত ফাংশন করবে, আবার কিছু কিছু জিনিস ফাংশন কম করবে, ঝামেলা হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব হচ্ছে সামনে আমরা বাংলাদেশে আর কি বাইক দেখতে যাচ্ছি, এবং আপনার পছন্দ কোনটা হতে যাচ্ছে এবং আমার পছন্দ কোনটা হওয়া উচিত এটা আপনাদের সাথে আমি একটু ডিসকাস করব আর কি। আমাদের যখন হায়ার সিসি পারমিশন হয়েই গেল, 2টা বছর আমরা খুব ধোঁয়াশার মধ্যে ছিলাম যে হলো কি হলো না। আমি একটা কথা সবসময় বলতাম যে যেই দিন বাইকটা বাংলাদেশের রাস্তায় দেখবো উইথ রেজিস্ট্রেশন, সরকারিভাবে ইম্পোর্ট হয়ে আসছে, ওই দিনই বিশ্বাস করব যে বাইকটা বাংলাদেশে আসছে। এর আগ পর্যন্ত আমি বিশ্বাস করবো না বাইক আসবে। এবং তাই যেদিন আমি দেখছি যে রয়্যাল এনফিল্ড লঞ্চিং করছে, বিক্রি হচ্ছে, বুকিং নিচ্ছে, তখন তারপরে ওই যে বাজাজ, তখন আমি বিশ্বাস করছি যে না, হচ্ছে, মাল চলে আসছে। অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বাজাজের N250 বাইকটা লঞ্চিংয়ের আগে আমার চালানোর সৌভাগ্য হয়েছিল। ওই টাইমটা খুবই এক্সাইটমেন্টের মধ্যে ছিলাম, কারণ একটা বাইক বাংলাদেশে লঞ্চ হয় নাই, তার আগে চালাতেছি, তাও আবার হায়ার সিসি। ছোট দেশ হওয়ার কারণে আমরা তো আসলে বঞ্চিত অনেক কিছু থেকে। বড় বাইক তো আমরা দেখিই না বলতে গেলে, সে আগে ছিল এখন নাই। মানে যুগে যুগে দেশ উন্নত হয় আর আমরা হইতেছি অনুন্নত। সবার হয় প্রমোশন, আমাদের হচ্ছে ডিমোশন, বুঝেনি তো? এই অবস্থায় চলতেছে। এখন কথা হচ্ছে এই বাইকটা রাস্তার মাঝখানে এরকম কেন দাঁড়ায় আছে? রাস্তা চেনে না এই কারণে। আচ্ছা, আমাদের টার্গেট ছিল যে 375 সিসি পারমিশন দিছে, না জানি কত বাইক চলে আসবে। ডমিনার 400 আসবে, KTM 390 আসবে, এরপরে আসবে হচ্ছে কাওয়াসাকি ZX 25R 4 সিলিন্ডার,
মানে যেটার আওয়াজটা হবে এরকম। কিন্তু কোনোভাবেই এগুলো আসা সম্ভব না আসলে, কারণ আমাদের দেশে ওই যে দিয়ে দিচ্ছে, মানে আছে না একটা জিনিস দিচ্ছে, কিন্তু ওইটার মধ্যে আবার একটা বাধা দিয়ে দিচ্ছে যে বাংলাদেশে তৈরি করতে হবে, অ্যাসেম্বল বাংলাদেশে হইতে হবে, সিবিইউ আনা যাবে না, সিকেডি করতে হবে, মানে কমপ্লিট বিল্ড ইউনিট সিবিইউ ওগুলো আনা যাবে না, 150 পর্যন্ত সিবিইউ আনা যাবে, এর উপরেরগুলা বাংলাদেশে কত পার্সেন্ট যেন অ্যাসেম্বল থাকতে হবে। এটার জন্য আপনার ফ্যাক্টরি লাগবে, অ্যান্ড ফ্যাক্টরিতে যে পার্টসগুলো লাগে এটা কোটি কোটি টাকার ব্যাপার ভাই। এখন একটা বুঝে নিত আমাদের দেশটা ছোট, এখানে ধরেন একটা কাওয়াসাকি বাইক আনলো, এটার জন্য ধরেন কোটি কোটি টাকা খরচ করে একটা ফ্যাক্টরি বানাইলো, অ্যান্ড ওই ফ্যাক্টরিতে এই বাইকটা বানায় বাংলাদেশে দিল, বাইকের দাম 20 লাখ, এখন কয়টা বিক্রি হবে মাসে? তো এটা লস প্রজেক্ট না? এই কারণে এই দেশে ভালো বাইক দিচ্ছে না বা আসছে না। মানে আপনাকে বাইকের সিসি পারমিট দেওয়া হয়েছে, কিন্তু আরেক জায়গায় আটকায় দেওয়া হয়েছে। আচ্ছা, বাম দিক দিয়ে জায়গা, এদিকে রাস্তার অবস্থা ভালো মনে হইতেছে না। এই সমস্ত কারণে হচ্ছে ভালো বাইক আমরা পাবো না, এটা একদম ধরেই নেন যে ভালো বাইক আমরা পাচ্ছি না। আর সামনে আর কি বাইক আসতেছে ওগুলা নিয়ে একটু কথা বলি। সামনে যেহেতু আজকে এক্সট্রিম চালাইতেছি 125, এটার 250 সিসি, যেটা এক্সট্রিমের 3টা মডেল হবে তখন, একটা হলো এক্সট্রিম 125, একটা হলো এক্সট্রিম 160, যেটা হচ্ছে থ্রিলার 160টা কালার টালার চেঞ্জ করে আসছে ওইটাই। আর এক্সট্রিম 250, হ্যাঁ এক্সট্রিম 250টা রিসেন্ট বাংলাদেশে নামবে। আর আরেকটা বাইক আছে হিরোর ডার্ট বাইক, ওটা হলো ওই কি জানো, হিরো এক্সপালসটা রিসেন্ট আসবে, হয়তো আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আমরা রাস্তায় দেখতে পাবো, এরকমটা মনে হচ্ছে। এই দুইটা হায়ার সিসি মানে একটু বেশি সিসির বাইকই আমাদের দেশে আসা এখনো পর্যন্ত বাকি আছে। এছাড়া কোভ এরকম একটা ব্র্যান্ডের নাম আমরা শুনতেছি, কিন্তু আসলে এই বাইক আসবে কিনা এর কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারতেছি না, কারণ এটা আসলে এটা হচ্ছে টোটালি একটা নিউ ব্র্যান্ড, অ্যান্ড এখনো পর্যন্ত ওইরকম কোনো সারা শব্দ বা আসলে ভেতরের কোনো খবর পাই নাই, জাস্ট ধোয়াশা খবর শুনতেছি। যাদের ইচ্ছা তারা বলতেছে আসবে, মানে যাদের এই বাইকটা দরকার। তবে হ্যাঁ, এই বাইকটা একটা চাইনিজ বাইক, অ্যান্ড চাইনিজ বাইক আগে যেগুলো বাংলাদেশে আসছে এগুলা যেমন ছিল, ওইটা যে এর চেয়ে একদম যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে, এটা আমরা আসলে ভাবা উচিত হবে না। ওর মতোই হবে, 19-20 হয়তো হবে একটু ভালো বা খারাপ, বাট একদম জাপানি বাইকের সাথে তুলনা দিতে পারবেন চাইনিজ বাইক এরকম আসবে, এরকম মানে চিন্তাই করেন না ভাই। বাংলাদেশ ওই পর্যায়ে যায় না এখনো যে ওই মানের বাইক চায়না থেকে বানায় বাংলাদেশে কেউ আনবে, ওই জায়গায় আমরা যাই নাই। এই গেল হলো চাইনিজ সেগমেন্টের কথা। আর ইয়ামাহার একটা বাইক খুব তাড়াতাড়ি আসতে যেতেছে, যেটা হলো ইয়ামাহার FZ V4 এর মতো দেখতে, যেটা হাইব্রিড। অ্যান্ড এটা তো আমরা আসলে হাইব্রিড জাস্ট আগের ইয়ামাহা FZ তো জানি কীরকম, এটার সাথে হাইব্রিড টেকনোলজিটা অ্যাড হয়েছে। এটা কোনো হায়ার সিসি সেগমেন্টের বাইক না, এরা যারা নর্মালি ইকোনমি রাইড করে তাদের জন্য এই বাইকটা। তো এই হলো ব্যাপার। আর কি বাইক আসলে আসতে যেতেছে, আমাদের খুবই একটা অপেক্ষার বাইক ছিল হচ্ছে KTM 390, KTM 250 অ্যান্ড KTM 200। KTM 200টা ভাগ্যের জোরে আমি চালাইছিলাম, আমার কাছে বাইকটা ভালো লাগছে, মনে হয়েছে এই বাইকটা বাংলাদেশে আসলে আমি কিনবো। বাট এই বাইকগুলোর ক্লাচ অনেক শক্ত হয়। এখন আমাদের দেশে যে বাইকগুলো আসছে শক্ত ক্লাচ না, নরম ক্লাচের অনেক ভালো ভালো বাইক চলে আসছে। তো সেইখানে আসলে ওই টাইমে, যে টাইমে আমাদের দেশে এই সমস্ত বাইক ছিল না, তখন এটার জন্য একটা হাইপ আমাদের ছিল। বাট এখন না, এই বাইকের জন্য ওই হাইপটা আমাদের নাই বা থাকবে না। KTM যদি খুব পাওয়ারফুল কিছু দিতে পারে 390 বা 250, সেই ক্ষেত্রে হয়তো সেই পাওয়ারের জন্য আমরা এই বাইকটা কিনবো। আর আমাদের দেশে দিলেও দিবে ইন্ডিয়ান মেডটা, কারণ অস্ট্রিয়ান মেডটার যে দাম হবে এটা আমাদের দেশে মার্কেট পাবে না, এটা ধরেই নেন আগের KTM এর মতো। কিন্তু যদি কোনো নতুন কেউ KTM ইম্পোর্ট করে এটায় দাম কমে এটা বাংলাদেশে দিতে পারে, সেক্ষেত্রে ভালো। অ্যান্ড রিসেন্ট একটা বাইক আসছে হচ্ছে হোন্ডার, ওই যে NX 200, এটা সুন্দর একটা প্রাইসে দিছে, অ্যাপ্রিসিয়েট ওনাদেরকে আসলে ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রাইস ওনারা এই বাইকটা দিতে পারছে। বাজাজ যে বাইকগুলা দিছে N250 বা এগুলা যেগুলা দিছে, এগুলাকেও ধন্যবাদ দেওয়াই যায়, কারণ হচ্ছে এই বাইকগুলাও খুব অল্প দামে আমাদের দেশের মার্কেটে দিচ্ছে। অ্যান্ড এখানে সার্জেন্ট দাঁড়াইছে, সার্জেন্ট দ্বারা বাইকটাই এগুলো মনে হয় ধরতেছে। আর আমি এখান দিয়ে ঘুরে আসছি, আমার বাইকের কাগজপত্র কোনো কিছুই নাই, এ হলো অবস্থা। যাই হোক, আমি যেই রাস্তায় এখন বাইক চালাইতেছি এই রাস্তাটা আসলে ওইভাবে উদ্বোধন হয় নাই, তো ওরকম কিছু মানে এই রাস্তায় ওরকম চাপ সৃষ্টি করতে পারবে না বলে আমার মনে হইতেছে। তারপরে যদি করে ফেলে ভাই আমার কিছু বলার থাকবে না, এই হচ্ছে অবস্থা। তো বাইক আসবে আরও সামনে, কিন্তু আর খুব বেশি বাইক আমাদের দেশে আসার বাকি আছে বলে আমার মনে হচ্ছে না। এদিকে সুজুকির একটা বাইক সামনে আসবে, যেটা হলো V-Strom। এটা অলমোস্ট 250 সিসি যে সুজুকি জিক্সার এবং SF আছে, অলরেডি ফ্লপ,
মানে অলরেডি এরা ভালো করতে পারে নাই। তো এই 250 সিসি সেগমেন্টে ভি স্ট্রোম আসলে এই অ্যাডভেঞ্চার বা টুরার যেই সেগমেন্টটা, এই সেগমেন্টের বাইক আসলে বাংলাদেশে কতটুকু মার্কেট পাবে, কারণ বাংলাদেশে যারা বাইক নিয়ে তর্ক বিতর্ক করে এদের কিছু লোক এই বাইকটা চালায় বলে আমরা অনেক তর্ক বিতর্ক শুনি, কিন্তু এই অ্যাডভেঞ্চার সেগমেন্টের বাইক আসলে বাংলাদেশে ওই রেগুলার বিক্রি হবে এটা যদি কেউ মনে করে ভাই, তাহলে সে এটা ভুল ভাবতেছে। আমি বলে দিলাম, একটা বাইক রেগুলার ওইটা তখনই বিক্রি হবে যখন হচ্ছে ওই বাইকটা কমিউটার বাইক হবে। একটা কমিউটার বাইক রেগুলার সেল হবে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু একটা অ্যাডভেঞ্চার বাইক, একটা ডার্ট বাইক বা একটা হায়ার সিসি স্পোর্টস বাইক রেগুলার বাংলাদেশে বিক্রি হবে, এগুলা ভাই মেনে নেওয়া যায় না, এগুলা মেনে নেওয়া উচিত না, কারণ এগুলা স্বপ্নে দেখা কথা, মানে এগুলা বাস্তবে এগুলার কোনো ভিত্তি আছে বলে আমার মনে হয় না। এতদিনের বাইকিং লাইফের এক্সপিরিয়েন্স নিয়ে বলতেছি। তো সুজুকির সামনে এটাই মনে হয়, এরপরে আর আপাতত আসার মতো কিছু আছে কিনা আমি জানি না। GSX-R 250 বা এরকম কিছু আসবে কিনা এখনো পর্যন্ত কোনো গুঞ্জন শুনি নাই। ইয়ামাহার আপাতত FZ-টাই আসতেছে, অ্যান্ড হয়তো বছর খানেক লেট হইলে R3 আসার একটা পসিবিলিটি, হয়তো বা R3 বা এই টাইপের কিছু হয়তো বা আসার একটা পসিবিলিটি এরকম শুনছিলাম যে কোনো না কোনো সময় হয়তো আনবে। তো 2026-এ হয়তো বা না। আর হোন্ডার CBR বা হোন্ডা হচ্ছে গ্লোবাল বাংলাদেশে, মানে হোন্ডা বাংলাদেশ, ওটা কোনো ইম্পোর্টার না, কিন্তু যেমন সুজুকি র্যাঙ্কন আনে, ইয়ামাহা ACI আনে, তো সুজুকি ইয়ামাহা বা রিসেরাও আনে, গ্রে মার্কেটও আনে, বাট হোন্ডা গ্রে মার্কেটে কিছু আনেও যদিও, কিন্তু হোন্ডা অফিসিয়ালি সরাসরি হোন্ডা। এখন এই হোন্ডা আবার আনঅফিসিয়াল বাইকে অফিসিয়ালি সার্ভিস দেয় যেহেতু সরাসরি হোন্ডা। তো যাই হোক, হোন্ডার নতুন কিছু আসবে না এটা ধরেই নেন। আর কারণ হচ্ছে ওই হর্নেট 2.0 সেকেন্ড ভার্সনটা আসতে পারে, হোন্ডার আর নতুন কিছু না আসার পেছনে কারণ, সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে ভাইয়া, হোন্ডা এত বড় পৃথিবীতে ছোট্ট একটা মার্কেটে ওরা ওইভাবে চিন্তাই করে না যে ওরা আমাদেরকে একটা হায়ার সিসি বাইক দিবে বা এটা রেগুলার সেল হবে। যেটা একটু আগে বললাম না যে হায়ার সিসি বাংলাদেশে রেগুলার কখনোই সেল হবে না, তো ওরা চিন্তা করবে যে এখানে একটা ফ্যাক্টরি দেবো, এই করব সেই করব, এদেশের মার্কেটে আসলে কতটুকু সেল হবে, কয়টা বাইক আমরা মাসে সেল করতে পারবো 6 মাস পরে গিয়ে। এই জন্য হোন্ডা নিয়ে আপনারা চিন্তা বাদ দেন। তাহলে সুজুকি গেল, ইয়ামাহা গেল, হোন্ডা গেল, বাকি রইল কি? হ্যাঁ, কিছু বাইক আসবে হয়তো GPX-এর, কিছু বাইক আসবে হয়তো CF মোটর, কিছু বাইক আসবে হয়তো ওই যে আরও কিছু চাইনিজ ব্র্যান্ড আছে যেগুলো বাংলাদেশে মোটামুটি মানসম্মত বাইক আনতেছে। মোটামুটি, খুব মানসম্মত আমি বলবো না চাইনিজ বাইক বাংলাদেশে এখনো পর্যন্ত যেগুলো আসছে, ইয়াং বয়সে চালাইতেছেন, বাইক সম্পর্কে হয়তো বুঝেন কম, মনে হইতেছে না জানি কি চালাইতেছেন চাইনিজ বাইকে টান দিয়ে, বাট চাইনিজ বাইক বাংলাদেশে এখনও যেগুলো আসছে যদি আপনি একটা নর্মাল সেন্সে কোনো একটা জাপানি টেকনোলজি বাইকের সাথে তুলনা দেন, তাহলে ভাই 19-20 না, পার্থক্য মোটামুটি 16 এবং 20। স্মুথনেসে পার্থক্যটা এরকম। মোটামুটি ইয়ামাহা, সুজুকি অ্যান্ড হোন্ডার সাথে তুলনা এগুলা দিয়ে নি না, ওগুলা চাইনিজ বাইক হিসেবে ভালো, এতটুকু আমরা বলতে পারি। এবার আসেন ইন্ডিয়ান বাইক হচ্ছে হিরো তো বললামই, 250 হয়তো খুব তাড়াতাড়ি আসবে, এক্সপালস খুব তাড়াতাড়ি আসবে। মাই কোলে উঠবেন, এনে ঢুকা যাইতেছে, কোলে উঠা যাইতেছে। অ্যান্ড বাজাজের হচ্ছে রিসেন্ট বাইক আসবে 250 সেগমেন্টেরই, USD সহ, এবং N160 USDটা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। আর অনেকে চিন্তা করতেছেন যে কি আসবে, RS 200 আসতে পারে, বাট খুব তাড়াতাড়ি যে আসবে এটা না ভাইয়া। এই মিথ্যে স্বপ্ন দেখা বাদ দেন। আমরা অনেক সময় কি করি জানেন, যে অমুক বাইক আসবে একটু ওয়েট করি, ভাই এগুলো আসলে দুঃস্বপ্ন। কোন বাইক কবে আসবে এর কোনো গ্যারান্টি আসলে ওইভাবে নাই। আমাদের দেশে আমরা যারা আছি আমরা যুগে যুগে ঠকতেছি বাইকাররা, বুঝছেন, মানে টাকা আছে, কেনার সামর্থ্য থাকলেও কেনার যোগ্যতা আমাদের কাছ থেকে ছিনায় নেওয়া হয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপট, বর্তমান যে অবস্থাটা চলতেছে এই হলো অবস্থা। যাই হোক, এই মোটামুটি সবগুলো বাইক কোম্পানি সম্পর্কে যা বলার আমার ছিল বললাম আর কি। এখন সবচেয়ে বড় কথা, অ্যাজ এ বাইকার যদি বলি কেন তারা ভালো বাইক দেয় না, কিন্তু অ্যাজ এ বিজনেসম্যান যদি বলি তাহলে আমি বলবো যে যারা ব্যবসায়ী আছে তারা যে ভালো বাইক একটা আনবে, এনে তো ওরা লস করবে। আপনি জেনে শুনে একটা লস প্রজেক্ট কি শুরু করবেন বাংলাদেশে? এই জন্য ব্র্যান্ড আমাদেরকে ভালো বাইক দেয় না। মিডলম্যান হিসেবে যদি বলি, বাংলাদেশ যেমনি চলতেছে ঠিক আছে, আমরা বাইকাররা স্বপ্ন দেখতেছি অনেক কিছু আসবে, এবং কোম্পানি জানে যে হ্যাঁ এইভাবেই মানুষকে স্বপ্ন দেখাইতে হবে, কিন্তু আসলে আনলেই লস খাবো। এই কারণে যে 125 সিসি 150 সিসি বা 200-250 সিসি পর্যন্ত আছে, এগুলা দিয়ে টুকটাক করে ব্যবসা করে যাই, এভাবেই আমাদের দিন দুনিয়াটা চলুক। এইভাবেই আসলে বাইকিং ব্যাপারটা বাংলাদেশে চলতেছে। অ্যান্ড যদি আপনারা কেউ জ্যাকেট কিনতে চান তাহলে যে এই সমস্ত জায়গা থেকে কিনতে পারেন, এখানে মোটামুটি মানসম্মত জ্যাকেট পাওয়া যায়। আমার একটু দেখার ইচ্ছা আছে, মানে আমি এগুলা দেখি, আমার ভালো লাগে ভাই ফুটপাতের জিনিসপত্র, সত্যি কথা আমার দেখতে, কারণ অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায় তো। আর আমি একটা জিনিস দেখছি যে আমার ভিডিওতে অনেকেই আমি যে স্যান্ডেল কিনি
বা রাস্তার পাশ থেকে জিনিসপত্র কিনি, এই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলো দেখে যদি কেউ উপকৃত হয় এই সঙ্গীত কলেজের মোড়ের সামনে এসে কিনতে পারে, তাহলে তো আমার কোনো লস নাই। দেখেন এখানে জ্যাকেট, ট্রাউজার, আর অনেক কিছুই এখানে পাওয়া যাচ্ছে। তো চাইলে আপনারাও এসে এখান থেকে এই ধরনের জিনিসগুলো কিনতে পারেন। অ্যান্ড অলওয়েজ হচ্ছে আমার রেট পছন্দ, এই জন্য আমি রেট যেখানেই দেখি এখানে একটু ধরে দেখি। দেখছেন রাস্তার পাশেও কিন্তু ভালো ভালো জিনিস পাওয়া যায়। এটা আমার সাইজে একটু ছোট, আমার গায়ে ঢুকবে না, বাট জিনিসটা দেখে সুন্দর লাগছে আমার। আর এর অ্যাক্সিনের জ্যাকেটও আছে। এই মালটার কালারটাও কিন্তু সুন্দর, কিন্তু এটা আমাদের ওরে নষ্ট হয়ে গেছে। দেখেন অ্যাডিডাস লেখা ছিল কিন্তু উঠে গেছে। না, এটা আমাদের সাইজে হইলেও এটা ওয়াশিংয়ে মার খেয়ে গেছে। সুন্দর তো ভাইয়া, এগুলো কেমন দাম, প্রাইস কেমন এটার ভাইয়া? ও ভাইয়া, ওই যে আমি এটার দাম কত? কি বেচার ইচ্ছা নাই নাকি? ও ছবি তুলতেছে। ও আচ্ছা আপনি, সরি VNVLMO ভেলমো। হাতা ঢোলা, এবং এটা ঢোলা নাকি বডি ঢোলা? ও এখানে দেখি একটু গায়ে দিয়া কি আছে জীবনে। ও হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার সাইজে মার খেয়ে গেছে। হাতা অনেক ঢোলা, মানে প্রয়োজনের চেয়ে অনেক বেশি ঢোলা। ভাই এটাই বলতেছিল। যাই হোক, না চলবে না, হাতা বেশি ঢোলা। যাই হোক, মেনলি কাহিনী যেটা, এই ধরনের জ্যাকেটগুলো হচ্ছে অনেক সময় ধরেন টুকটাক সেলাই ভুল থাকে, হয়তো কোনো একটা কোনো একটু কম বেশি আছে মাপে, এই সমস্ত কারণে হচ্ছে এই রোডে আসে, ভ্যানে যায় বা এই ধরনের ব্যাপারগুলো হয়। তবে জিনিস খারাপ না, শীতের দিনে দেখা গেছে ওই জ্যাকেটটা চাইলো 300 টাকা, তো আপনি ওটার যদি অরিজিনালটা কিনতে যান তাহলে আপনাকে 300-র জায়গায় 3000 টাকা গুনতে হবে। অ্যান্ড যদি আরেকটু মানসম্মত এবং ব্র্যান্ডের দোকান ছাড়া কিনতে যান, তারপরেও কিন্তু 1500 থেকে 1800 টাকার নিচে না, 1000 টাকার নিচে না। তো 300 টাকা দিয়ে ওনারা এখানে বিক্রি করতেছে, হয়তো দামাদামি করলে আর 50 কমাইতে পারবেন। তাহলে এটা ভালো না? এটা কিছু লোকের জন্য ভালো, এই কারণে আমি ভিডিওতে দেখাই এই জিনিসগুলা। যাই হোক, আমাদের রাইড আমরা শেষ করবো, আর আমাদের কথাও আজকে আমরা শেষ করব, এই ছিল কথা। তবে এভাবেই চলতেছে কোম্পানির কাছে। আমরা অ্যাজ এ বাইকার আমি রিকোয়েস্ট করবো আরও কিছু ভালো বাইক আনার চেষ্টা করেন, এবং আমার মনে হয় যে একটু এই জিনিসটা চেষ্টা করেন যে আমাদের দেশে সিবিইউ বাইকটা ইম্পোর্ট হোক। মানে অফিসিয়াল লোকগুলা খালি চিন্তা করতেছে যে আমাদের অফিসিয়ালি বাইক বেচতে দেখ, আনঅফিসিয়ালি বাইক বেচতে না দেখ, আমরাই খালি ব্যবসা করি। কিন্তু আনঅফিসিয়ালি যদি বাইক ঢুকে তাহলে আমাদের বাইকারদের জন্য জিনিসটা ভালো হবে। আমরা মোটামুটি ভালো ভালো জিনিস পাবো, এবং দেখা গেছে যে কম দামেও পাইতে পারে যদি আনঅফিসিয়ালি পারমিশন দিয়ে দেয়। কিছু কিছু বাইক আছে আনঅফিসিয়ালি অফিসিয়ালের চেয়ে কম দামে পাওয়া যায়, কিছু কিছু বাইক আবার অফিসিয়ালি কম দামে দিতে পারে, কারণ অফিসিয়ালি বাংলাদেশে অ্যাসেম্বল করে। এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। তাই আমি বলবো মার্কেটটাকে আরেকটু যদি উন্মুক্ত করে দেওয়া হয়, সবাইকে যদি বিজনেস করার সুযোগ করে দেওয়া হয়, তাহলে দেশটা উন্নত হবে। এখন শুধু আপনি একা খাবেন, আমাকে খেতে দিবেন না, বা সারা দেশকে খেতে দিবেন না, এরকম যদি চিন্তা করেন, তাহলে ভাই উন্নতটা অল্প কিছু লোকজন হবে, এবং এরা তার ছেলে মেয়েকে বিদেশে পড়াইতে পাঠাবে। আর যদি সারা দেশ একসাথে উন্নত হয়, তাহলে এই দেশের শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু উন্নত হবে, এই দেশের লোকজন এই দেশে পড়ালেখা করবে, এবং এই দেশের লোকজন এই দেশের জন্যই ভবিষ্যতে কাজ করবে ওই জ্ঞান নিয়ে। যাই হোক, তাহলে আজকের কথা এখানে আমার শেষ করি, এই অল্প কথা দিয়ে আজকের ভিডিওটা। আর যদি আজকের এই ভিডিওতে ছোট কোনো কিছু ভালো লাগে, ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। যতক্ষণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.